নকশি কাঁথার মাঠে রে ও সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই মিয়া বাঁশের বাঁশি নকশি কাঁথার মাঠে রে সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই মিয়া বাঁশের বাঁশি কত আশা বুকে নিয়ে বেঁধেছিল কত সুখে মিলে ছিল মিলন বঞ্চপথ কত আশা বুকে সুখে মিলে ছিল মিলন মঞ্চ হঠাৎ আসিয়া বৈশাখীর ঝড় পল্লী কবি জসিমউদ্দিন সাহেবের এই নকশি কাঁথার মাঠ অবলম্বনে একটা কাব্য রচনা করা আছে। আর ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার সমস্ত কাব্যের সার নির্যাস আস্বাদন করে উনি ৫-৬ কলিতে একটা গান লিখেছেন। এই গানটার নাম হচ্ছে নকশি কাঁথার মাঠের গান। বিষয়টা কি মা? সাজু একজন মুসলমান যুবক, রূপাই একজন মুসলমান যুবক, আর সাজু একজন মুসলমান যুবতী। এই রূপাই আর সাজুর প্রেমের স্মৃতির যে গান, তাই হলো নকশি কাঁথার মাঠের গান। তো মুসলমানদের মধ্যে একটা প্রচলিত রেওয়াজ আছে, প্রবাদ আছে, যদি কখনো অনাবৃষ্টি হয়, জলের অভাবে যখন ফসলাদি সব নষ্ট হয়ে যায়, তখন যদি কোনো যুবতী মেয়েরা বদনায় জল ভরে কুলোর পরে রেখে সঙ্গিনীগণ সঙ্গে নিয়ে ওই কুলোটা মাথায় করে প্রত্যেক বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে জল ভাঙার গান গায়, তাতে সবাই কিছু কিছু দক্ষিণা দেয়। সমস্ত দক্ষিণা একত্রিত করে কোনো ৩ রাস্তার মাথায় হোক অথবা মাঠের মধ্যেই হোক, যদি খোদা তাল্লার নামে ছিন্নি দেওয়া হয়, তাহলে খোদা তাল্লা দোয়া করেন, তাতে বর্ষা হয়। তো সেবারেও অনাবৃষ্টি, তাই কিছু মুসলমান প্রবীণ তারা এসে সাজুকে বলছে, মা তুমি তো ভালো গান গাইতে জানো, তা তুমি যদি একটু জল ভাঙার গান গাইতে, তাহলে হয়তো খোদা তাল্লা দোয়া করত, বর্ষা হলে সকলের মুখে হাসি ফিরত। সাজু বলল,
আপনারা বিচলিত হবেন না, আমি অবশ্যই জল ভাঙার গান গাই। তাই সাজু তার ইচ্ছা মতো পছন্দ মতো কয়েকজন সঙ্গিনী ডেকে জোগাড় করলেন। বদনায় জল ভরে কুলোর পরে রেখে কুলোটা নিজে মাথায় করে এই সঙ্গিনীগণ পরিবেষ্টিত অবস্থায় প্রত্যেক বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে জল ভাঙার গান গাইতে শুরু করলেন। এই গান গাইতে গাইতে রূপাইদের বাড়িতে আসে। এদিকে সাজু যেমন গান গাইতে জানে, আরো বিশেষ গুণ তার আছে, সে সুই সুতো কাপড়ে নকশি করে সেলাই করা জানে। অন্যদিকে রূপাই মিয়া, তারও বিশেষ বিশেষ কিছু গুণ রয়েছে, সে খুব ভালো বাঁশি বাজাতে জানে। আবার একজন বড় মাপের ঘরামি, মানে ঘরের চাল ছাইতে জানে। এখন তো বাড়ি ঘর টিনের হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে, কিন্তু আগে খড়ের ঘর ছিল। এই খড়ের ঘরের চালটা সবাই কিন্তু ছাইতে পারত না, কিন্তু রূপাই মিয়া বড় মাপের একজন ঘরামি, ভালো চাল ছাইতে জানত। আর রূপাই মিয়া একজন বড় মাপের লাঠিয়াল ছিল। তা যখন এই রূপাই মিয়ার বাড়িতে সাজু সঙ্গিনীগণ সঙ্গে করে জল ভাঙার গান গাইতে উদয় হয়েছে, রূপাই মিয়া তখন নিজের ঘরের চালের উপরে বসে চাল ছাইছে। আর সাজু জল ভাঙার গান গাইছে সঙ্গিনীগণ সঙ্গে নিয়ে। কিভাবে? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল ডোনা ডোনা ফাইটা গেছে ভুল, আসমান হইল ডোনা ডোনা ফাইটা গেছে ভুল, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। শুকাইল ডাটা পালং আর শুকালো ফুল, জল বিহনে শুকাইল ডাটা পালং ফুল, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। শিশু কাঁদে মায়ের কোলে গোবাৎস গোবালে, শিশু কাঁদে মায়ের কোলে গোবাৎস গোবালে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। চাতক আর চাতকি কাঁদে পয়সা গাছের ডালে, অন্য বাড়ি খায় না তারা মেঘের ডাল না হলে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। খুবই মিষ্টি মধুর কণ্ঠে সাজু জল ভাঙার গান পরিবেশন করলো। শুনে রূপাই মিয়ার বড় ভালো লাগলো। রূপাই মিয়া ভাবতে লাগলো, মেয়েটা কে, এত মধুর কণ্ঠে সঙ্গীত পরিবেশন করলো। তাই কে গান গাইছে তাকে দেখবার জন্য ঘরের চালার উপর থেকে নিচের দিকে দৃষ্টি রাখলো। ঠিক একই সময়ে সাজুও চালার উপরের দিকে চোখ রাখতে দুইজনের মধ্যে এক পলক চোখাচোখি হল। এই যে দুইজনের নিমেষের মধ্যে একে অপরকে দেখলো মা, শুধুমাত্র এইটুকু চোখাচোখিতেই একজন আরেকজনের কাছে যেন কেমন ধরা পড়ে গেল। মনের বিনিময় ধরা পড়ে গেল। গান শেষে রূপাই মিয়া চালার থেকে নেমে এসে সাজুকে ভালোবেসে নিজেই ঘরে গেল। থালা ভরে চাল, তার সাথে 10টা টাকা দিয়ে সাজুর হাতে দক্ষিণা দিল। টাকা আর চাল দেওয়া না হয়, বলতে গেলে ভালোবাসার প্রথম চাল দেওয়া। রূপাই মিয়া চালার উপরে উঠে কর্মে নিযুক্ত হলো। সাজু সঙ্গিনীগণ নিয়ে তার জল ভাঙার গান গাইতে বেরিয়ে গেল।
বিষয়টা কি হলো, সাজুরও আর গান গাইতে ভালো লাগছে না, মন চাইছে না। আর রূপাই মিয়া যে চাল ছাইতে গেছে, এই চাল ছাওয়ার কাজে তারও মনোযোগ আসছে না। উভয়ের মধ্যে পূর্ব রাগের সৃষ্টি হয়েছে। পূর্ব রাগটা কি? কবি কাব্যের মধ্যে কলম দিলেন, রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা ত্রয়রুণ মিলতি প্রাগৈ পূর্ব রাগ সা উচ্চতে। অর্থাৎ মিলনের পূর্বে নায়ক নায়িকার চিত্তে যে বিবাহবাদীয় রস আস্বাদনীয় হয়, মানে একে আরেকজনের সম্পর্কে ভাবে, ও যদি আজকে আসে তাহলে এই হতো, এই করতাম, এত আনন্দ হতো, এই যে যে জল্পনা কল্পনা মিলনের পূর্বে এই ভাবনাটা, এটার নামই হচ্ছে পূর্বরাগ। একেবারে যদি আঞ্চলিক ভাবে মোটা কথাই বলি মা, একজন আর একজনের না দেখলে ভালো লাগে না, থাকতে পারে না, এই ভাব হলে তাকেই বলা হয় পূর্বরাগ। তা যদিও একজন আর একজনকে না দেখে থাকতে পারে না, মুসলমান যুবতী তাদের একটা নিয়ম আছে, হিন্দুদের যুবতী মেয়েদের মতো তারা স্বাধীনভাবে অবাধে বাইরে ঘোরাফেরা করতে পারে না, তাদেরকে পর্দার আড়ালে থাকতে হয়। তা সাজু পর্দার আড়ালে থাকে, সে তো বাইরে বেরিয়ে আসতে পারে না মন চাইলেই। কিন্তু রূপাই মিয়া তো ঘরামি মানুষ, প্রয়োজন থাকুক আর না থাকুক মাঝে মাঝে একটা তা বগল দাবা করে, লুঙ্গি উল্টো করিয়ে কোষ বানায়, ওর মধ্যে কিছু চাল ভাজা নিয়ে তা বগল দাবা করা, আর ওই লুঙ্গি উল্টো করিয়ে কোষ বানাইয়ে চাল ভাজা রাইকে ওই চাল ভাজা খাইতে খাইতে সাজুদের বাড়ির যে পথ, ওই পথ দিয়ে আসা যাওয়া করে। তো সাজুর আম্মা দেখেছে এই ভিন গ্রামের ছেলেটা যখনই এই পথ দিয়ে আসা যাওয়া করে, আমাদের বাড়ির দিকে চেয়ে থাকে আরে আরে। এটাও দেখেছে তার মেয়ে সাজু যত গোপনেই হোক ওই ভিন গ্রামের ছেলেটাকে যেন এক পলক দেখলে তারও বড় আনন্দের উদয় হয়। মা তো মেয়ের মন বুঝতে বেশি সময় নেয় না। তা রূপাই মিয়া একদিন ওইভাবে দা বগল দাবা করে লুঙ্গি উল্টো করিয়ে কোষ বানাইয়ে চাল ভাজা খেতে খেতে যখন ওই পথ দিয়ে যাচ্ছে, সাজুদের বাড়ির দিকে ফিরে ফিরে তাকাচ্ছে, আর এদিকে সাজুও উকি ঝুঁকি করছে, তারে একটু দেখা যায় নাকি। ঠিক এমন টাইমে সাজুর আম্মা সাজুকে বলছে, সাজুরে ওই যে ভিন গ্রামের ছেলেটা আসতে প্রায়ই দেখি এই পথ দিয়ে আসে আর যায়, আমাদের বাড়ির দিকে আরে আরে চায়, ওরে একটু দাওয়াত করে নিয়ে আয়, এক গ্লাস পানি পান করা। সাজুর বড় আনন্দ হলো। সাজু মনে মনে যেটা চায় মাছ তাকে সেই অধিকার দিয়েছে, তাই সাজু আনন্দ ভরে পথে দাঁড়িয়ে পেছন থেকে রূপাইকে ডাকছে, ওগো শুনছো, ওগো ভিন গ্রামের ছেলে, এদিকে এসো না, আমার আম্মা তোমাকে দাওয়াত করেছে, এক গ্লাস পানি পান করে যাও। রূপাই মিয়া ভাবলো আমার আশালতা বুঝি এতদিনে সাফল্যের দিকে মাথা চাড়া দিল, এই আনন্দে কোন সময় বগল দাবার থেকে তা পড়িয়ে গেছে রূপাই টের পাই নাই, চাল ভাজা কোথায় গেছে তার কোনো হদিশ নাই। মা তুমি হাসো, এখন যতই হাসো আসলে ওই সময় যে ওকে দুইজনের কেমন লাগিছে এইটা উদ্ধার করতে পারবা না। এইটা পারতে যদি বিয়ের আগে হইতো, আর যদি এইরকম ভাব থাকতো, এই পিরিয়ডটা এখন যাদের চলমান তারা টের পাচ্ছে, যাদের সময়টা পাস হয়ে গেছে এখন কোটি টাকার বিনিময়ে আর সেই ভাবটা উদ্ধার করা যাবে না, এটা কোনো হাসির কথা না। তো রূপাই মিয়া এলো, সাজুর আম্মা
সাজুকে বলল একে বসতে দিয়ে নিজের হাতে এক গ্লাস পানি পান করা। সাজু রূপাইকে বসতে দিল, নিজের হাতে আম্মার কথায় এক গ্লাস পানি এনে সাজুকে পান করালো। পানি পান করে রূপাইকে পান করালো। আর পানি পান করে রূপাই যখন ফিরে যাবে তখন সাজুর আম্মা বলল, বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে এসো। এই যে রূপাইয়ের মনের মধ্যে যে সংকোচটা ছিল, যে ভয়টা ছিল, সেটা কেটে গেল। এখন মাঝে মাঝে এই রূপাই মিয়া সাজুদের বাড়ি আসে, পাশাপাশি বসে, মনের কথা কয়। কিন্তু ওই গ্রামের একদল যুবক ছেলে, ওদের বিষয়টা ভালো লাগলো না। ওরা মনে মনে ভাবে সাজু তো আমাকে পাত্তা দেয় না, কিন্তু রূপাই যে ওই বাড়ি ছাড়ে না, বাপ ভালো না। ওরা নিজেরাই যুক্তি পরামর্শ করিয়ে বাঁশের কঞ্চি কাটে লাঠি বানাইয়ে একদিন সন্ধ্যার পরে রূপাই মিয়া যখন সাজুদের বাড়িতে গেল, ওরা ওই লাঠি হাতে পথের বাঁকে চোপের আড়ালে গা ঢাকা দিয়ে থাকে। ওই দিন কথাবার্তা বলতে বলতে একটু রাত্রি গভীর হয়ে গেল। গভীর রাত্রে রূপাই মিয়া যখন সাজুদের বাড়ির থেকে বাড়ির পথে রওনা হলো, আর ওই দুষ্টের দল পথের বাঁক থেকে বেরিয়ে রূপাইকে আক্রমণ করে সপাং সপাং করে রূপাইকে কয়েকটা লাঠির আঘাত করল। রূপাই মিয়া ভয় পেয়ে গেল। রূপাই মিয়া ভাবলো আজকে আমাকে লাঠি পেটা করলো, যদি এরপরে কোনোদিন আমাকে দা দিয়ে কুপিয়ে দেয় সেদিন হবে আমার জীবন সংশয়। তাই ভয়ে রূপাই মিয়া আর আসে না, সাজুও রূপাইয়ের দেখা পায় না। এদিকে উভয়েরই শরীর আস্তে আস্তে কৃশ থেকে কৃশতর হতে লাগলো। আহারে অনিচ্ছা, কর্মে অমনোযোগ, এদিকে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই ঘটনাটা জানতো ওই গ্রামেরই একজন ঘটক, যার নাম হলো দুখু মিয়া। একদিন দুখু মিয়া সাজুর আম্মাকে ডাক দিয়ে বলল, সাজুর আম্মা, তোমার সাজুর বয়স বাড়ছে, তাতে করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুমি তার শাদী দেবে না? সাজুর আম্মা বলল, শাদী তো দেব, কিন্তু তার জন্য তো ভালো ছেলে চাই, সেই ভালো ছেলেটা কোথায় পাই তা কবা না? দুখু মিয়া বলল, সব চাইতে ভালো ছেলে আছে, সে হলো রূপাই। সাজুও ঘরের থেকে কথাগুলো শুনে মনে মনে ভাবতে লাগলো, আমিও তো তাই চাই। দুখু মিয়া সাজুর আম্মার সঙ্গে কথাবার্তা বলল। এরপরে রূপাইদের বাড়িতে গিয়ে গার্জেন পক্ষের সঙ্গে কথাবার্তা বলে রূপাই আর সাজুর মধ্যে কলমা পড়িয়ে শাদীর দিন ধার্য করে দিল। এই নির্দিষ্ট দিনে সন্ধ্যা লগ্নে রূপাই আর সাজুর মধ্যে কলমা পড়িয়ে শাদী সুসম্পন্ন হলো। শাদীর পরে নিয়ম অনুসারে স্বামী স্ত্রী দুইজন বাসরে যেতে হয়। সাজু রূপাইয়ের হাত ধরে বাসরের দিকে যাত্রা করলো। রূপাই মিয়া দুই পা বাড়িয়েই একটা ঝাড়া দিয়ে এক ঝটিকায় নিজের হাতটা সাজুর হাত থেকে মুক্ত করে নিল। মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বলল, আমি এখন বাসরে যাব না। শাদীর বাসরে যারা ছিল সবাই অবাক হয়ে রূপাইয়ের দিকে চেয়ে পড়লো। কেউ কথা বলছে না, কিন্তু সবারই মনে একটা প্রশ্ন, এটাই তো নিয়ম, শাদীর পরে বাসরে যাওয়া, তুমি কেন বাসরে যাবে না? রূপাই সকলের চোখ দেখে না বলা প্রশ্নের জবাব দিয়ে বলল, দেখুন আমি একজন লাঠিয়াল, আমি লাঠিয়ালি করতে যাব বলে আগাম 500 টাকা নিয়ে রেখেছি। এই আগাম টাকা নিয়ে লাঠিয়ালি করতে যাওয়ার এক নাম হচ্ছে নকদা কাটা, আমাকে এক্ষুনি নকদা কাটতে যেতে হবে। এই বলে
রূপাই লাঠিয়ালি করতে চলে গেল। সাজু তাকে বাধা দিতে পারল না। সাজু গিয়ে বাসরে রূপাইয়ের আসা পথে অপেক্ষায় বসে রইল। কিন্তু রূপাই মিয়া খুব বড় মাপের লাঠি আলমা, তার লাঠির আঘাত সবাই সইতে পারে না। আজকেও ব্যতিক্রম ঘটল না, স্পটে 3টে মার্ডার করে ফেলল। রূপাই লাঠিয়ালি করতে করতে স্পটে যখন করলো 3টে মার্ডার, প্রশাসনের উপরতলা থেকে রূপাইয়ের উপরে নেমে এসেছে গুলির অর্ডার। পুলিশ তাকে তাড়া করেছে। আর গভীর রাত্রে রূপাই মিয়া হন্যে হয়ে ছুটতে 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 সাজুর দরজায় এসে নক করে বলছে, সাজু দরজা খোলো। সাজু চিন্তা করেছে, আমার প্রাণ বল্লভ আমার কাছে ফিরে এসেছে, আমি তাকে এখনই আপন করে বুকে পাবো। মনে বড় আনন্দ, তাই গাল ভরা হাসি নিয়ে দরজা উন্মুক্ত করে বাহু প্রসারিত করে বলছে, এসো বন্ধু এসো, আমি তো তোমার আশা পথে অপেক্ষায় চেয়ে আছি, এসো বন্ধু এসো, ভিতরে এসো। রূপাইও ভাবলো তার প্রিয়তমা পত্নীর কাছে ছুটে যাবে, অন্তত বাহু বেষ্টনে তাদের প্রথম মিলনটা হবে। কিন্তু দুর্ভাগ্য, এক পা দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের মধ্যে দিয়ে আরেক পা বাইরে থাকতেই রূপাই মিয়া ওখানে দাঁড়িয়ে পড়ল। রূপাই মিয়া মস্তক নত করে ক্ষীণ কণ্ঠে জবাব দিয়ে বলল, সাজু আমি তোমার বাসরে যেতে পারবো না। সাজু কি বলবে না বুঝতে পারছে না। সাজু মনের খেতে বলতে লাগলো, বন্ধু তুমি জানো, বন্ধু তুমি জানো, আজ এই দিনটির জন্য আর শুধুমাত্র তোমাকে আমার আপন করে পাবার জন্য আমি খোদা তাআলার কাছে কত দুই চোখের পানি ঝরিয়েছি, কত মোনাজাত করেছি। আজ খোদা তাআলা আমাকে দোয়া করেছে, আমি তোমাকে আমার করে পেয়েছি, আর সেই তুমি কিনা বলছো তুমি আমার বাসরে আসবে না। বন্ধু একটা সত্য কথা বলবে, তুমি কি সত্যি সত্যি কোনোদিন আমাকে ভালোবাসো? তোমার সবটাই অভিনয় ছিল? কথাগুলো রূপাইয়ের বুকে শেলের মতো বিঁধতে লাগলো। রূপাই ক্ষত বিক্ষত হয়ে আর সইতে পারছে না, অধবদনে তাকাইয়ে থাকতে থাকতে রূপাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। সাজু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার প্রাণ বল্লভ কাঁদছে। নিজেকে বড় অপরাধী মনে করে ধীরে ধীরে কাছে এসে রূপাইয়ের দুটো হাত ধরে বলছে, বন্ধু বিশ্বাস করো, এ কথা আমি বলতে চাইনি, কিন্তু তুমি জানো এই সংসারে আজ তুমি ছাড়া আমার যে আর কেউ নাই, তুমি কেন বললে আমার বাসরে আসবে না? রূপাই বলছে, সাজু আমারও যে তুমি ভিন্ন কেউ নাই, তুমি আমাকে জোরাজোরি করছো তোমার বাসরে যাবার জন্য। ও সাজু অন্তরে দেখো ভেবে, আমাকে যদি এখন তোমার এই বাসরে নেবে, কিছুক্ষণ পরেই তোমার স্বামীর মরা মুখটা তোমাকে দর্শন করতে হবে। সাজু বস্ত্রাহত বাঘিনীর মতো চিৎকার করে রূপাই মিয়ার চোখ মুখ বন্ধ করে বলল, বন্ধু আর বলো না, আমি আর সইতে পারছি না। কারণ কোন মেয়েই তার স্বামীর মরণের কথা শুনতে পারে না। সাজু বলছে, বন্ধু তুমি কাঁদছো, কি হয়েছে বলো, আমায় বলো। রূপাই বলছে, সাজু আমি লাঠিয়ালি করতে গিয়ে 3টে মার্ডার করেছি, আমার উপরে গুলির অর্ডার নেমে এসেছে, আমাকে পুলিশ তাড়া করেছে, আর আমি ছুটতে ছুটতে তোমার দরজায় এসেছি। সাজু আজকে উঠে বলছে, এ কি বন্ধু, তুমি এত ঝুঁকি নিয়ে কেন আমার দরজায় এসেছো? তোমার তো গা ঢাকা দেওয়া উচিত ছিল, কেন আমার দরজায় এসেছো?
রূপাই মিয়া বলছে, সাজু আমি কেন এসেছি শুনবে? তুমি ভিন্ন, আমারও যে কেউ নাই। ও সাজু, আমি এসেছি তোমার কাছে আজ বিদায় নিতে। সাজু বলছে, বন্ধু, একটা অবলা মেয়ের জীবনের কথা চিন্তা করে দেখো। মিলনের পূর্বে কখনো বিদায় দেওয়া তার পক্ষে কি কখনো সম্ভব হয়? ও বন্ধু, আমি কিভাবে তোমাকে বিদায় দেব? এটা তো সম্ভব নয়। রূপাই মিয়া বলছে, সাজু, কারো জীবনে সম্ভব না হলে এটাই সত্য, তোমাকে সম্ভব করতে হবে। সাজু দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। সাজু বলল, বন্ধু, তুমি ছাড়া তো আমার কেউ নাই। আজ আমি তোমাকে বিদায় দিলে তুমি ফেরার হয়ে চলে যাবে, কিন্তু তোমার এই অবলা সাজুকে কার কাছে রেখে যাবে বলো? রূপাই মিয়া বলল, সাজু, যার কেউ নাই জগতে তার একজন আছে, আমি তার কাছে তোমাকে রেখে যাব। কে সে শুনবে? এখানে ভাবুক কবি প্রেমিকের কণ্ঠে কি গাইলেন? ও যে জন্মাকর সার জালে হাতি বাধায় জলে ভাষায় শিলে, আমি তোমায় রেখে যাব তারি শরণ তলে। যে জন্মাকর সার জালে হাতি বাধায় পাষাণ ভাষায় চলে, আমি তোমায় রেখে যাব তারি শরণ তলে। এই বলে রূপাই গেল চলে। রূপাই মিয়া সাজুর কাছে বিদায় নিয়ে ফেরার হয়ে চলে গেল। রূপাইয়ের এই বিরহ সাজু আর সইতে পারছে না। তিল তিল করে সে যেন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এক সময় বুঝতে পারলো, আমি আর বেশি দিন বাঁচব না। তাই আম্মার কাছে গিয়ে চোখের পানিতে ভেসে বলল, আম্মা, তুমি আমাকে কিছু ভিন রঙের সুতো, সুই আর কাপড় দেবে। সাজুর আম্মা সাজুর মনের কথা বুঝলো, তাই সাজুর চাওয়ার যত উপাদান সাজুর হাতে তুলে দিল। সাজু দুই চোখের পানিতে ভেসে জীবনের স্মৃতিবহুল একটা কাঁথা সেলাই করতে লাগলো। প্রথম যেদিন জল ভাঙার গান গাইতে গিয়েছিল, বদনায় জল ভরে কুলোটা মাথায় করে তার চারিদিকে সঙ্গিনীগণ ছিল, সেই ছবি সুন্দর করে ফুটিয়ে তুলল সেলাই করে। রূপাইদের বাড়িতে গিয়ে গান গাওয়ার পরে রূপাই আর সাজুর সঙ্গে যে চোখাচোখি হয়েছিল, সেই ছবি। রূপাই মিয়া তাকে ভালোবেসে চালের সাথে দক্ষিণা দিয়েছিল, সেই ছবি। মাঝে মাঝে রূপাই মিয়া তাদের বাড়ির পথ ধরে যাতায়াত করত, দুজন দুজনকে দর্শন করত, সেই ছবি। আম্মার কথায় একদিন রূপাইকে পানি পান করিয়েছিল নিজের হাতে, সেই ছবি। দুঃখ মিয়ার মাধ্যমে কলমা পড়িয়ে দুইজনের মধ্যে শাদী হয়েছিল, সেই ছবি। বাসরে যাবার আগেই তার প্রাণ বল্লভ লাঠিয়ালি করতে চলে গেল, সেই ছবি। আর গভীর নিশীতে এসে দরজায় দাঁড়িয়ে সাজুকে ডাক দিতেই সাজু যে হাসি মুখে নিয়ে
দরজা খুলে দুজন দুজনকে দেখেছিল সেই ছবি। আর মিলনের পূর্বে তার প্রিয়তম প্রাণবল্লভ বিদায় নিয়ে চলে গেল, সেই ছবি সুন্দর করে সেলাই করে করে ফুটিয়ে তুললেন কাঁথার মধ্যে, চোখের জলে সিক্ত করে তুলে দিল মায়ের করে। বলল, মা কথা নিও, আমি তো আর বাঁচবো না, আমি মারা গেলে যদি আমার প্রাণবল্লভ রূপাই মিয়া কোনোদিন আসে ফিরে, আমার এই স্মৃতি জড়ানো কাঁথাটা তুমি তার হাতে তুলে দিও। সত্যি সত্যি সাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তাকে মাঠের মধ্যে কবরে ভরে রাখা হলো। সাজুর আম্মা সাজুর স্মৃতি জড়ানো সেই কাঁথাখানা কবরের উপরে দিয়ে কবরটাকে ঢেকে দিল। একদিন গভীর রাত্রে রূপাই মিয়া ওই কবরের পরে এসে নকশি করা কাঁথাটা দেখেই বুঝতে পেরেছিল তার প্রিয়তমা পত্নী আর জগতে বেঁচে নেই। একাকী জীবন তার কাছে তখন দুর্বিষহ হয়ে উঠল। কি পবিত্র ভালোবাসা! ওই স্মৃতি জড়ানো কাঁথাটা গায়ে দিয়ে একই কবরের উপরে সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির নিদ্রায় নিদ্রিত হয়ে গেল। কবি এখানে কি গাইলেন? ও সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা রূপাই মিয়া শুয়ে আছে মরণের সজ্জায়। ও সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা রূপাই মিয়া শুয়ে আছে মরণের সজ্জায়। তারা আছে চির নীরবতা, আছে তাদের দুটি হিয়া পাশা। সাজুর ব্যথায় আলো লাগে রূপাই মিয়া বাঁশের বাঁশি। এখানে কবি প্রেমিক প্রেমিকার পক্ষ নিয়ে বিধাতার প্রতি কি গাইলেন? ও অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝি রে ভালোবাসা কেউ নাই রে এমন। ও অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝিরে ভালোবাসা কেউ নাই রে। ও তাইতে বুঝিস না তুই বিরহীর মন। এইভাবে কানো তাদের কান্না হাসি সাজুর ব্যথায় আলো লাগে রূপাই মিয়া বাঁশের বাঁশি। পল্লী কবি জসীমউদ্দিন বেদনার ছায়া নকশি কথা লিখেছিল মনেরই মায়া।
বাঁশরি বাজায়। ও নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায়। সাজুর মাথায় রূপায় মিয়া বাঁশরি বাজায়। বিজয় বলে পরাণে আসি সাধুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। নকশি কাঁথার মাঠে সাধুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। নকশি কাঁথা গানে খানে করলাম সমাধান। এবার কিছু কথা বলবো এই সভ্য সমাজস্থান।